আমার বেবি একজন ডাক্তার ছিল। একজন লোক প্রতি দুদিন পর পর আমাদের বাড়িতে আসত এবং বলত আমার মায়ের অবস্থা খুব খারাপ এবং বেবিকে তার সাথে নিয়ে যেত। বেবি সারা রাত সেখানে থাকত এবং পরের দিন ফিরে আসত। এই সিলসিলা গত কয়েক মাস ধরে চলছিল। প্রথমে আমি এড়িয়ে যেতাম, ভেবে যে এটি বেবির দায়িত্ব যে সে রোগীর দেখাশোনা করবে এবং তার পাশে থাকবে। কিন্তু এখন এটি আমার সহ্যের বাইরে চলে গেছে, কারণ গল্প হোক বা না হোক আমার মনে হচ্ছিল কিছু গলদ আছে। আমার ভয় ছিল যে সেই লোক তার অসুস্থতার অজুহাতে আমার বেবির কোনো ক্ষতি করবে না। একদিন আমি বেবিকে বললাম, তুমি রাতে সেখানে থাকবে না, আমার ভালো লাগে না। সে শুধু আমাকে চুপ করিয়ে দিল, বলল এটি আমার দায়িত্ব। আর সেই লোকের ব্যাপারে তুমি চিন্তা করো না। গিয়ে আমার বেবির জবাব এতটাই সংক্ষিপ্ত ছিল যে আমি না চাইতেও আজকের দিনটি এসে গেল। সকালে নাস্তা করার পর অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলাম, তখন সেই লোকটি তার মোটরসাইকেল থেকে নেমে আমাদের দরজার দিকে আসছিল। আমি তাকে পথেই থামালাম এবং প্রথমে সালাম দিলাম। সে আমার সালামের জবাব দিল এবং দরজা অর্ধেক খুলে ভিতরে তাকানোর চেষ্টা করল। আমিও গার্ডেনের দিকে তাকালাম, তারপর আবার তাকে দেখলাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার মায়ের অবস্থা এখন কেমন? সে বলল, স্যার, তাই তো আজ আবার এসেছি। তার অবস্থা স্থিতিশীল নেই। গিয়ে আমি আফসোসের সাথে ঠোঁট গোল করে হকির মতো শব্দ করলাম এবং সাথে সাথে বেবিকে ডাকলাম। ভিতর থেকে তার আওয়াজ এল, কিন্তু সেই লোক জিদ করতে লাগল যে সে নিজেই গিয়ে ডাক্তারকে ডাকবে। ডাক্তারের কথা শুনে আমার খুব রাগ হলো, কিন্তু আমি সব সহ্য করে দাঁত পিষে বললাম, আমি আপনাকে বলছি তার কোনো প্রয়োজন নেই। সে নিজেই আসছে। যাই হোক, আমার ভাষার শক্তি অনুভব করে সে চুপ হয়ে গেল এবং তার বাইকের পাশে গিয়ে দাঁড়াল। প্রায় 5 মিনিট পর বেবি তার ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এল এবং আমাকে খোদা হাফিজ বলে সেই লোকের সাথে চলে গেল। দূর পর্যন্ত আমার চোখ তাদের মোটরসাইকেলের পিছে লাগিয়ে রইল। একটি জ্বালা আমার ভেতর হঠাৎ জেগে উঠল, যদিও আমি জানতাম যে আমার বেবির জীবনে আমার যে স্থান আছে তা কারণেই। তবুও জানি না কেন আমার জ্বালা হচ্ছিল। যখন মোটরসাইকেল আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল, আমি আমার মোটরসাইকেলের স্পিড বাড়ালাম এবং মহল্লা থেকে বেরিয়ে এলাম। মোটরসাইকেল চালানোর সময়ও আমার সব চিন্তা সেই লোকটির উপর আটকে ছিল, যে হঠাৎ করে আমাদের জীবনে অনাহুতভাবে ঢুকে পড়েছিল। অফিসে পৌঁছে আমি প্রথমে বেবিকে কল করলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম কখন বাড়ি ফিরবে। সে বলল, আমি এখন এই মহিলার বাড়িতে আছি। সন্ধ্যায় তোমার সাথে কথা বলব কি। কল বন্ধ করে আমি ফোন টেবিলে রেখে দিলাম এবং চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নিলাম, কারণ ঠিক সামনেই আমার অফিস ছিল। সন্ধ্যা পর্যন্ত আমি অফিসে কাজ করলাম, কিন্তু এই চিন্তা আমাকে ছাড়ছিল না। যখন আমি অফিস থেকে বের হলাম, আবার সেই চিন্তাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। আমি মোটরসাইকেল স্টার্ট করলাম এবং স্পিড বাড়িয়ে রাস্তায় দৌড়াতে লাগলাম। আমার চোখ জ্বলছিল, এই চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। মোটরসাইকেল চালিয়ে বাড়ি পৌঁছে দরজায় হাত দিলাম, কিন্তু কেউ দরজা খুলল না, মানে সে এখনও বাড়ি ফেরেনি। রাগে আমি দ্বিতীয় চাবি দিয়ে তালা খুললাম এবং ভিতরে গিয়ে ব্যাগ টেবিলে রেখে দিলাম। কিচেনে গিয়ে পানির বোতল নিয়ে পুরো বোতল পান করে ফেললাম। পানি পান করে আমার রাগ কিছুটা কমল, তখন আমি আবার বেবিকে কল করলাম। প্রথম রিংতেই সে ফোন তুলে নিল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কখন বাড়ি আসবে? সে বলল, সকালে আসব। অবস্থা খারাপ। কুয়ের আগেই আমি কিছু বলতে পারলাম না, সে ফোন রেখে দিল। আমি ফোনটি সেখানে রেখে দিলাম এবং নিজে সেই চেয়ারে বসে পড়লাম। যদি আমার জানা থাকত সেই ছেলের বাড়ির ঠিকানা, আমি এখনই তাকে সেখান থেকে নিয়ে আসতাম। কিন্তু এমন করাও আমার কাছে ঠিক মনে হচ্ছিল না, কারণ আমার বেবি একজন ডাক্তার, তাকে কোনো বিবাহিত মহিলার বাড়ি থেকে জোর করে নিয়ে আসা খুব বড় অপরাধ হবে। যাই হোক, আমি অন্য মেয়েদের মতো নই। আমি খুব ভীত ছিলাম। সেখানে বসে আমি ঘড়ির দিকে তাকিয়ে রইলাম। যখন ক্ষুধার অনুভূতি হলো, আমি উঠে গেলাম এবং খাবার গরম করে প্লেটে ডাল নিয়ে এলাম। খাওয়ার পর ভাবলাম, এখন যেহেতু বেবি বাড়িতে নেই, টিভি দেখি। কিন্তু প্রথমে খবর শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। শহরে দিন দিন অদ্ভুত ঘটনাগুলো পুরো শহরকে এক অদ্ভুত ভয়ের মধ্যে ফেলে দিয়েছে। বিরক্ত হয়ে আমি আবার আমার বেবিকে কল করলাম, কিন্তু তার নম্বর বন্ধ হয়ে গিয়েছিল। এভাবে আমি তাকে কয়েকবার কল করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমি ফোনটি রেখে দিলাম এবং চেয়ারে হেলান দিলাম, ঠিক বসে গেলাম। জানি না আমি হঠাৎ কোথায় এসে পড়েছি, না তার কোনো ঠিকানা জানি, না আগে কখনো তাকে দেখেছি। গল্পে আমার স্ত্রীর কোনো ক্ষতি হবে না, অথবা গল্পে আমি তাকে অন্য কোনো নারীর কাছে পাঠাব না। আমি কালই তাকে মানিয়ে নেব, তাকে কোনো পুরুষের সাথে যেতে দেব না। আমি সারারাত এই চেয়ারে বসেছিলাম এবং সেখানেই ঘুমিয়ে পড়লাম।
সারারাত কাটার পর সকালে যখন দরজায় কড়া নাড়া হলো, আমি ব্যথায় কুকড়ে উঠে দরজা খুললাম। ঠিক সামনেই আমার স্ত্রী দাঁড়িয়েছিল, কিন্তু তার মনোযোগ রাস্তা দিয়ে যাওয়া একজন লোকের দিকে ছিল। আমি নীরবে তাকে দেখলাম এবং ভিতরে চলে গেলাম। আমিও দরজা বন্ধ করে ভিতরে এসে আমার ব্যাগ মেঝেতে রেখে চেয়ারে বসে পড়লাম। তুমি এখন তাকে সেই পুরুষের সাথে তার বাড়িতে যেতে দেবে না? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বন্ধ চোখের দিকে তাকিয়ে বললাম। তখন সে তার বন্ধ চোখ দিয়েই উত্তর দিল যে আমাদের এই প্রযোজন আগেই আলোচনা হয়ে গেছে। তার মা অসুস্থ, আমি কি বলছি না যে তুমি যাবে না? এখন সে তার মাকে হাসপাতালে নিয়ে যাবে। তার সামনে বসে আমি বললাম, এবারের কথা চোখ খুলে শুনছিলাম। জোড়া থেকে বেরিয়ে আসা চুলগুলো তাকে এমন সময়ে বিষাক্ত করে তুলছিল। তুমি কি চাও? হ্যাঁ, আমি একটি কাজ ছেড়ে দিই এবং বাড়িতে অকর্মণ্য হয়ে বসে থাকি। আমার ডিগ্রি কোনো কাজে লাগবে না, এটাই তুমি চাও? আমি কখন বলেছি যে তুমি এই চাকরি ছেড়ে দেবে? তুমি কাজ করো, কিন্তু তাকে সেই পুরুষের বাড়িতে যেতে দেবে না। আমার স্ত্রী খেতে শুরু করল। তুমি কি আমার উপর সন্দেহ করছ? সে জোর গলায় বলল। আমি তাকে অবাক হয়ে তাকালাম। না, আমি তোমার উপর সন্দেহ করছি না, আমি সেই পুরুষের উপর সন্দেহ করছি। এবং এটা আমার আদেশ যে তুমি এখন তাকে সেই পুরুষের সাথে যাবে না। আমার কথা বলে আমি উঠে পড়লাম এবং ঘরের দিকে হাঁটলাম। এখন আমার কথায় আদেশ চলে না, বুঝেছ? আর গল্পে আশায় বন্ধ করতে পারবে না। আমি স্বাধীন, বুঝেছ? তুমি এতটা চেক করে বলেছিলে যে আমার মনে হচ্ছিল জেন বিদ্রোহের গন্ধ পাচ্ছি। আমি হাড় থেকে গার্ডেন মোদি এবং তাকে নিয়ে অফিসের জন্য প্রস্তুত হতে ঘরে চলে গেলাম। প্রস্তুত হয়ে আমি নাস্তা না করেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার মনে হয়েছিল সে আমাকে থামাবে এবং নাস্তার কথা জিজ্ঞাসা করবে, কিন্তু তা হয়নি। এখন সে পাল্টে গিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে আমাদের মধ্যে একটি আলাদা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমি রাগে মোটরসাইকেল স্টার্ট করে অফিসে চলে গেলাম। কিন্তু রাগ এবং ক্ষুধার কারণে আমি কাজে মনোযোগ দিতে পারছিলাম না। তাই আবার ছুটি নিয়ে আমি বেরিয়ে গেলাম এবং অফিস থেকে দূরে একটি ডাবায় নাস্তা করতে গেলাম। নাস্তার পর আমি সেখানেই বসে রইলাম এবং সকালের ঝগড়াটা নিয়ে ভাবতে লাগলাম। কি বেবি? কি সেই পুরুষকে যেতে দেখলাম? তার সেই পুরুষের বাড়িতে যাওয়ার জন্য আমার সাথে ঝগড়া? আমি এই সব কথা ভাবছিলাম। আর বিদ্রোহের গন্ধ আসা, এসব একদিনে হয়নি। তাহলে এই কাজ কয়েক সপ্তাহে কি করে হতে পারে? লক্ষ্মী, আমি তাকে সেই পুরুষের সাথে বিয়ের আগেও মিলতাম। সামনে এমন কথা বলছিলাম। শুরুতে যে কষ্ট এবং জুসের জন্য ৫ চক্র কাটতে রেহাই পেয়েছিলাম, একটি চিন্তা শেষ হয়ে গিয়েছিল, আরেকটি এসে গিয়েছিল। যাকে আমি মাসুম ভাবছিলাম সেও সেই পুরুষের সাথে মিলে গিয়েছিল। দুজনেই মিলে আমার চোখে ধুলো দিচ্ছিল। সেই পুরুষ তার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। খোদা জানেন তাদের মধ্যে কি সম্পর্ক যে সে এতটা ছলনা করছে তার বাড়িতে যাওয়ার জন্য। তাদের দুজনকে একসাথে দেখে আমার বুক জ্বলছিল। মনে এত বড় ঘৃণা জন্মে গিয়েছিল যে বেবির কথা মনে হলেই আমার মুখ থেকে অদ্ভুত শব্দ বেরিয়ে আসত। সন্ধ্যা পর্যন্ত আমি রাস্তায় উদ্দেশ্যহীনভাবে মোটরসাইকেল চালাচ্ছিলাম। তারপর ঠকঠক করে বাড়ি ফিরলাম। বাড়ির সামনে মোটরসাইকেল রেখে আমি চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঘর থেকে কারো সরব আওয়াজ আসছিল। আমি আওয়াজ না করে ঘরের বাইরে দাঁড়িয়ে রইলাম এবং বেবিকে দেখলাম একা ঘরে বসে কারো সাথে ফোনে কথা বলছে। শোনো, তুমি তো তবায়ফ পড়ছ না? দেখো, আমার মনে হয় বাড়ি থেকে বেরিয়ে তোমার সাথে দেখা করা কঠিন হতে পারে কারণ আমার স্বামী চায় না যে আমি তোমার বাড়ি আসি। কিন্তু তুমি খেয়াল রাখবে। ঠিক আছে, যদি অবস্থা বেশি খারাপ হয় তাহলে আমাদের শেষ উপায় নিতে হবে। না, আমি তার চিন্তা করছি না। এই শব্দগুলো ছিল যা বেবি ফোনে কারো সাথে বলছিল। আমি দরজার পাশ থেকে সরে রান্নাঘরে চলে গেলাম। বোতলের ঢাকনা খুলে গ্লাসে পানি ঢাললাম। এবার আমার পায়ের আওয়াজ রান্নাঘরের দিকে আসতে শুনলাম। যেই সে রান্নাঘরে এল, আমি গ্লাস থেকে চোখ তুলে তাকে দেখলাম। তার রং উড়ে গিয়েছিল, যদিও তার হাতে একটি গোলাপের তোড়া ছিল। আমি হতবাক হয়ে গেলাম। সে এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমি গ্লাস খালি করে যখন আমি তাকে স্লিপটে রাখলাম, সে জ্ঞান হারালো না, বরং রেগে গিয়ে বলল, তুমি একটা ঘণ্টাও দিতে পারলে না? আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি তাকে নীরবে বিপদের দিকে তাকিয়ে দেখলাম এবং বাইরে চলে গেলাম। তার হাত থেকে ফুলদানি নিয়ে বললাম, তুমি এমন কি করছিলে যে এত ভয় পেয়েছিলে? আর এই ফুলদানি নিয়ে তুমি জেন মারা যাচ্ছিলে। তার রং উড়ে গিয়েছিল উড়ন্ত রঙের সাথে হোলির মতো।
আমি কারো কেটুর করব না, তুমি আমার উপর অভিযোগ করো না, আমি কিছুই করিনি। এই ফুলদানি আমি শুধু আমার সুরক্ষার জন্য রেখেছিলাম। আমি ভয় পেয়েছিলাম। তার এত লম্বা কথা শুনে আমি আমার কাঁধ ঝাঁকিয়ে দিলাম এবং ফুলদানি তার জায়গা রেখে কাপড় বদলাতে চলে গেলাম। এখন আমার আর তাতে কিছু যায় আসে না যে তার সাথে কি হচ্ছে বা সে নিজে কি করছে। শুধু একটাই জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল, তা হলো সে আমাকে কতটা ঠকাতে পারে। ঘরের দেয়ালের দিকে তাকিয়ে আমি বেবির ফোনে সোনার বোতামটি লক্ষ্য করার চেষ্টা করলাম, কিন্তু সে আমার দিকে কোনো মনোযোগ দিচ্ছিল না। সে কারো সাথে কথা বলছিল এবং তার শেষ কথা কি ছিল? গল্প। সে কি পালানোর পরিকল্পনা করছে? আমি কি করব? আমার এলাকায় আমার সম্মান থাকবে না। আমাকে দ্রুত কিছু করতে হবে। কিন্তু 1 মিনিটের জন্য এমনও মনে হচ্ছিল যে সে হয়তো অন্য কারো সাথে পালানোর কথা ভাবছে, যেন সে আমার সাথে পালাচ্ছে, যাতে আমি তাকে খুঁজে পাই। গল্প। আমার চোখে ধুলো পড়ছে না তো? আমি তাকে গভীরভাবে দেখে ভাবছিলাম, তারপর পাশ ফিরে শুয়ে পড়লাম। আত্মিকভাবে সামনে এসেছিলাম এবং বেবি আমার সামনে তার সাথে চলে গিয়েছিল। কিন্তু আমি কিছুই বলতে পারিনি, কারণ আমি চাইনি যে পুরো এলাকা আমাদের ঝগড়া দেখুক এবং তামাশা দেখুক। তাই আমি ধৈর্যের তিক্ত গ্লাস পান করে অফিসে চলে গেলাম। অফিসের কাজ শেষ করে যখন বাড়ি ফিরলাম তখন পুরো বাড়ি খালি ছিল। মানে আজও সে আসবে না। ছেলে এবং চেয়ারে বসে গেলাম। জীবনে সুখের দিনও এসেছিল। কত সুখ ছিল বিয়ের প্রথম 2 বছরে। কিন্তু এখন যেন সবকিছু উল্টে গেছে। কখনো কখনো মনে হতো যে আমি শুধু বিয়ের প্রথম 2 বছর ভালো হওয়ার নাটক করছিলাম এবং এখন সে নাটক শেষ করে তার আসল চেহারা আমার সামনে দেখাচ্ছে। কাশ, যদি আমি এমন মহিলাকে বিয়ে না করতাম। আমি মাথা নেড়ে বালিশে মাথা রাখলাম, কারণ মাথা ব্যথায় ফেটে যাচ্ছিল। আজ রাতেও চেয়ারে বসেই কাটাতে হবে। সকালে যখন দরজা খুললাম তখন সামনেই দাঁড়িয়ে থাকা সেই লোকটিকে হাত নেড়ে হাসতে দেখলাম। তারপর সে সোজা হয়ে আমাকে দেখল এবং ভিতরে চলে গেল। দরজা বন্ধ করার আগে আমি এলাকা দিয়ে যাওয়া লোকদের দিকে তাকালাম, সবাই আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। আমি রেগে দরজা বন্ধ করে দিলাম এবং ঘরে এসে জোরে তার হাত ধরে বললাম, তুমি এখনো আমার বউয়ে এখানে থাকো? এই বাড়িতে? তোমার নিচু কাজগুলো এলাকা থেকে বাইরে করো। এখানে আমার সম্মান আছে। কিন্তু সে আমার কথা শুনল না এবং তার হাত ছাড়ানোর চেষ্টা করল। আমি রক্তচক্ষুতে তাকে দেখলাম এবং জোরে বিছানায় ঠেলে দিয়ে ঘর থেকে বের করে দিলাম। সিগারেট টেনে ঠান্ডা হতে শুরু করলাম। এত গরমে আমি ছাদে বসেছিলাম। হঠাৎ বেবির কথা আমার মাথায় এলো, তার বিছানো হোলি আমার সামনে ভেসে উঠল। তখন আমার ইচ্ছা হলো হাসি দিয়ে ডুবে যাই এবং নিজের গল্প নিয়ে চলে যাই, যেখানে কেউ আমাকে চেনেও না। আমি মানুষের প্রশ্নের দৃষ্টি থেকে দূরে চলে যাব। রাত পর্যন্ত আমি ছাদে বসে থাকলাম, তারপর নিচে নেমে কাপড় বদলে আবার বাইরে চলে গেলাম। বাইরে থেকে খেয়ে রাত করে বাড়ি ফিরলাম। যখন বাড়ি ফিরলাম দুনিয়া যেন অজানা ঘুমে ডুবেছিল। এক মুহূর্তের জন্য আমার ইচ্ছা হলো তার গলা টিপে ধরি, কিন্তু আমি খুনি হতে চাইনি, না আমি তার রক্তে আমার হাত রাঙাতে চাইনি। দিলের কোণে আমার মহব্বত অফুরন্ত ছিল, যার সব ইচ্ছা পূরণ করেছি এবং কাজের স্বাধীনতাও দিয়েছি। সেই চোখেই এখন ধুলো জমছে। ভেবে ভেবে আমি অস্থির হয়ে পড়ছিলাম, এ ভেবে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি সিগারেট টেনে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে বসে পড়লাম। টিভির দিকে তাকিয়ে আমার পা ঝুলতে লাগল। আমি চুল মুঠো ধরে টান দিলাম এবং চিৎকার শুরু করলাম। চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল। এমনই চলছিল কয়েক সপ্তাহ ধরে। এই সময় আমার এবং আমার বেবির সম্পর্ক বিপজ্জনক পর্যায়ে খারাপ হয়ে গিয়েছিল। এখন এমন অবস্থা যে একই বাড়িতে থাকা সত্ত্বেও আমরা একে অপরের মুখ দেখতেও রাজি নই। সে তার ইচ্ছায় আসে এবং তার ইচ্ছায় যায়। আমাকে অনুমতি নেওয়াও সে ভুলে গিয়েছিল। একদিন কারো বোতামে আমাকে বল যে মানুষটা আমার বাড়িতে আসে, তার মাকে মারা গেছে, 5 বছর হয়ে গেছে। তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম এবং তাকে দোকান থেকে বের করে দিয়ে বাড়ি চলে গেলাম। আজও বেবি সেই মানুষটিকে বাড়িতে দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সে কেন মিথ্যা বলেছিল যে তার মায়ের স্বাস্থ্য খারাপ? শেষ পর্যন্ত তার মিথ্যা বলার উদ্দেশ্য কি ছিল? গল্পটা কি এই যে দুজনেই কোনো খারাপ কাজে জড়িত নয়, নাকি সত্যিই পালানোর পরিকল্পনা করছিল? বেবির পালানোর কথা ভেবেই আমার মুখ দিয়ে ঘাম ছুটে গিয়েছিল। আমি মুখের ঘাম মুছে ফোনটি বের করে বেবিকে কল করলাম, তার নম্বর বন্ধ ছিল। রাগে আমি ফোন ফেলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গলিতে গিয়ে বসলাম। সারারাত আমি গলিতে বসে থাকলাম, তারপর সকালে উঠে বাড়ির ভেতরে এসে বসলাম।
কিছুটা ভয় পেয়ে বেবি বাড়ি চলে গেল এবং বাড়ির ভেতরে ঢুকল। আমিও পিছনে পিছনে ঘরে ঢুকলাম। তাকে দেখে আমি আমার কাপড় বের করে বাথরুমে গেলাম, তারপর 5 মিনিট পরে ফিরে এসে চুল বাঁধতে গেলাম। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, তুমি এখন কোথায় যাচ্ছ? সে বলল, এই মানুষটির মায়ের স্বাস্থ্য খারাপ, শুধু এই কারণে ফিরে যাচ্ছি। ঠিক আছে। বেবির কথা শুনে আমার সন্দেহ জাগল। তার অবস্থা দেখে আমার মনে হলো সে হয়তো পালানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ আমার কানে আশেপাশে কাটার ঘণ্টার শব্দ শুনতে পেলাম। যখন সে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর চলে গেল, তখন আমিও আমার মোটরসাইকেল নিয়ে তার পিছনে পিছনে বেরিয়ে পড়লাম। দুজনের মোটরসাইকেল একই দিকে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর যখন সামনের মোটরসাইকেল থামল, তখন আমিও আমার মোটরসাইকেল কিছু দূরে দাঁড় করালাম। আমি তাদের পিছনে পিছনে বাড়িতে ঢুকলাম এবং এই বাড়িতে চলে গেলাম। দুজনেই দাঁড়িয়ে এক কোণে গিয়ে কথা বলতে লাগল। বাজি, তুমি তাকে ইনজেকশন দিয়েছ না? তুমি কি মনে কর এখন সে মারা যাবে? আমি তাকে কতদিন ধরে জেলে রাখছি। সেই মানুষটির কথা শুনে আমার হুঁশ উড়ে গিয়েছিল। সে আমার বেবিকে বাজি কেন বলছিল? হ্যাঁ হ্যাঁ, সে মারা যাবে। যাই হোক না কেন, তাকে যা দিয়েছি তা তার প্রভাব শুরু করে দিয়েছে। এখন সে 3 দিনের মধ্যে মারা যাবে। তারপর তার সম্পত্তি তোমার এবং আমার মধ্যে ভাগ হয়ে যাবে। হ্যাঁ বাজি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সমান ভাগ দেব। এর আগেই কথা আমার হাত থেকে ছুটে গেল। আমি তৎক্ষণাৎ পুলিশকে কল করলাম। কিছুটা ভয়ে পুলিশও এসে গিয়েছিল। পুলিশ ঘরে ঢুকতেই আমার বেবি এবং সেই মানুষটির রং উড়ে গিয়েছিল। পুলিশ এগিয়ে গিয়ে সেই মানুষটিকে জোরে থাপ্পড় মারল এবং তার কলার ধরে ফেল। দ্রুত বলো তোমরা দুজন কি করছিলে, না হলে আমি তোমাদের খুব বড় শাস্তি দেব। একটি থাপ্পড়ের পর সে সত্যি সত্যি কথা বলতে শুরু করল। এটি আমার বোন। কয়েক বছর আগে পরিবারের সদস্যরা আমার লালের স্বাস্থ্যের কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর তোমার বিয়েতে কেউ আমার নাম পর্যন্ত নেয়নি, কারণ আমি তাদের জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিলাম না। বাড়ি থেকে বের হওয়ার পর আমি এই মেয়েটিকে আমার ভালোবাসার জালে ফাঁসালাম, কারণ আমার কেউ ছিল না, তাই খাওয়ার জন্য লালায়িত হয়ে পড়েছিলাম। তখন আমি তার সাথে বিয়ে করলাম। একদিন আমি তোমাকে এবং বাজিকে বাজারে দেখেছিলাম, তারপর একদিন বাজির হাসপাতালে গিয়ে তার থেকে সাহায্য চাইলাম। বাজি শুরু থেকেই আমাকে খুব ভালোবাসত, তাই আমি বাজিকে প্রতিদিন নিয়ে যেতাম। বেবি এবং তার ভাই তাদের অপরাধ স্বীকার করে নিল, তাই পুলিশ তাদের আদালতে সোপর্দ করল এবং আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিল। সেই মেয়েটিকে আমার বেবি চাইত। আমরা তাকে বাচ্চা নিয়েছিলাম, কিন্তু শহরটি তার কিডনিতে প্রভাব ফেলেছিল, যার কারণে তার প্রায়ই শ্বাস নিতে সমস্যা হতো। বেবি এবং তার ভাই জেলে তাদের সাজা কাটছিল। একটি সেই মেয়ে যে ভালোবাসার এত বড় সাজা পেয়েছিল এবং তার অস্তিত্বের একটি অংশ দিয়েছিল, আর একটি আমি যে আমার বেবির দ্বারা প্রতারিত হয়েছিলাম। কিন্তু সময়ের কাজ হল ক্ষত নিয়ে চলে যাওয়া। এই সময়ও ক্ষত নিয়ে চলে গিয়েছিল। স্বাভাবিক হওয়ার পর আমি 1 বছর পর বিয়ে করলাম। এখন আমি আমার জীবনে খুব খুশি। আমার বেবি ফার্মা বারদার এবং নিক, তাই বাচ্চাদের নিয়ে আমি খুবই সতর্ক। কিন্তু গল্প না গল্প, এই ঘটনাটি খুব বড়। আমি কি পুলিশকে ডাক? ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টও করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।